বাংলাদেশ বিষয়াবলিতে আজকে আমরা পড়ব প্রাচীন বাংলার ইতিহাস। তো পিটুয়েতে যে কোনো বিষয় পড়ানোর আগে আমরা যেটা বলি, শুধু পিটুয়ে না, তুমি নিজে যদি কখনো প্রস্তুতি নাও বা তুমি যদি কাউকে গাইডলাইন দাও, প্রথম বলবা সিলেবাসটা ভালো করে মাথায় ঢুকাইতে। তাহলে বাংলাদেশ বিষয়াবলিতে বিসিএস প্রিলিতে টোটাল মার্কস হলো 30। মনে রাখবা, কোচিং কিন্তু তোমাকে এখানে কিছু পড়াই দিবে না, কোচিং তোমাকে গাইডলাইন দিবে। আমার কাজ হচ্ছে তোমাকে গাইডলাইন দেওয়া, কোনটা আসবে কোনটা আসবে না, কোনটা বেশি পড়তে হবে কোনটা কম পড়তে হবে, এটা হলো কোচিং এর কাজ। কোচিং করা ছাড়াই তুমি নিজে নিজে প্রস্তুতি নিতে পারো। তাহলে এখানে তুমি আসছো এই গাইডলাইনটার জন্য মেইনলি, সুতরাং এই গাইডলাইন মূলক কথাবার্তাগুলো খুব মনোযোগ সহকারে শুনবা। তাহলে দেখো, প্রথম যে টপিকটা বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, এই টপিক থেকে টোটাল মান মোটানো হচ্ছে 6 নাম্বার 30-এর মধ্যে। এখন আমরা দেখব পিএসসি এই 6 নাম্বারের সিস্টেমটা আসলে ফলো করে কিনা। এই জাতীয় বিষয়াবলীর মধ্যে একদম প্রাচীনকাল থেকে শুরু করে বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত পুরো সময়কালটা ইনক্লুডেড। দেখো, আমাদের এখানের মধ্যে হচ্ছে সিলেবাসের টপিকটা 6 নাম্বার আসবে। এই পুরো টপিকটা আমরা এখানে লিখে দিয়েছি। 36 বিসিএস এ এই টপিক থেকে টোটাল প্রশ্ন আসছে 13টা। আর আমি সবসময় বাংলাদেশ বিষয়াবলীর এই প্রথম যে অংশটুকু, ইতিহাসের অংশটুকুকে দুটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে 1947-এর পরে, একটা হচ্ছে 47-এর আগে। যাদের হাতে সময় কম থাকে, আমি তো সবসময় একটা কথা বলি যে ভাই, তুমি যদি 47-এর পরের অংশটুকু পড়ে ফেলো, তাহলে ধরো তোমার 80% পড়াটা ডান হয়ে যাবে। ওই যে আমি তোমাদেরকে বলছিলাম প্যারেটো প্রিন্সিপাল, যে এমন সব টপিক পড়বো যেখানে আমরা 20% ইফোর্ট যদি দেই, যেখানে আমরা 80% স্কোর আমরা অ্যাচিভ করতে পারবো। তো তোমরা তো টর্নেডো ব্যাচ না, বা একদম তোমরা লাস্টে যে পর্যায়ের ব্যাচ না, তোমরা যেহেতু প্রথম থেকে পড়তেছো, তো তোমরা প্রত্যেকটা টপিকে মনোযোগ দিয়ে পড়বা। দেখো, এই 13টা প্রশ্নের মধ্যে প্রাচীন বাংলা থেকে আসছে 1টা 2টা 3টা 4টা 5টা আসছে, মানে 47-এর আগ পর্যন্ত। এর পরে মানে 47-এর পর থেকে আসছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আসছে। ও 76 মনোন্তর, এটা অবশ্য আমাদের 47-এর আগে, তার মানে আমাদের 7টা 6টা। তাহলে দেখো, 47-এর পরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 37 বিসিএস এর টোটাল প্রশ্ন আসছে 5টা, যেখানে দেখা যাচ্ছে আমরা কিন্তু 47-এর আগে এখানের মধ্যে আমরা একটা মাত্র প্রশ্ন আমরা পাচ্ছি, বাকি আরেকটা প্রশ্ন পাচ্ছি, দুটো প্রশ্ন পাচ্ছি 47-এর আগে, আর বাকি 3টা প্রশ্ন কিন্তু 47-এর পরে। 38 বিসিএস এর টোটাল প্রশ্ন আসছে 6টা, যে কি 47 সালের আগে থেকে কয়টা আসছে, একটা 2টা 2টা আসছে 47-এর আগে, বাকি 4টা 1947 সালের পরের ঘটনাগুলো। 39তম স্পেশাল বিসিএস ছিল, ওখানে জিকেতে নম্বর ছিল কম, মাত্র 20 ছিল, সেখানের মধ্যে আমাদের তাও 4টা প্রশ্ন আসছে এই টপিক থেকে, যেখানে 47-এর আগে থেকে আসছে রাজা প্রতাপাদিত্য এবং বঙ্গভঙ্গ, দুটো দুটো করে আসছে। 40তম মধ্যে 7টা প্রশ্ন আসছে এই টপিক থেকে, তার মধ্যে 47-এর আগে আসছে 1টা 2টা 3টা, তারপরে 4টা আসছে, বাকি 3টা আসছে আমাদের, আরেকটা আসছে এখানের মধ্যে। তাহলে 1টা 2টা 3টা 4টা 3টা। অ্যাকচুয়ালি বিসিএস এর টোটাল প্রশ্ন 12টা আসছে। দেখো, আসার কথা কিন্তু 6টা, কিন্তু এখান থেকে আসছে টোটাল 12টা। 47-এর আগে আসছে 1টা 2টা 3টা 4টা আসছে, বাকিগুলো সবগুলো হচ্ছে আমাদের 47-এর পরে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কোশ্চেন আসছে 1947 সালের পরে, আর বাকি 4টা প্রশ্ন আসছে 1947 সালের তোমার আগের অংশটুকু থেকে, মানে প্রাচীন যুগের যে কাহিনীগুলো। 42তম স্পেশাল বিসিএস ছিল, এখানে জিকে থেকে কোশ্চেন ছিল 20টা, তার মধ্যে এই টপিক থেকে 8টা কোশ্চেন আসছে। তাহলে দেখো, এখানে 47 সালের আগে কয়টা আসছে, একটা আসছে, তারপরে এখানের মধ্যে আমাদের একটা আসছে, ওই 2টা আসছে ঢাকা গেট, বাকি সবগুলো হচ্ছে আমাদের 6টা আসছে 47-এর পরে। 43-এ টোটাল প্রশ্ন 6টা, তার মধ্যে 47-এর আগে থেকে আসছে 1টা 2টা, তারপরে 47-এর পর 3টা আসছে, 47-এর পরে আবার 3টা, মানে 3টা করে আসছে। 44-এ এখান থেকে টোটাল প্রশ্ন আসছে 13টা, তাহলে 47 সালের আগে আসছে এখানের মধ্যে 1টা 2টা, তারপর হচ্ছে 3টা 4টা 5টা 6টা, 6টা করে আসছে, 6টা আর 7টা। 47-এর আগে 6টা, তারপরে 7টা। সর্বশেষ যে 45 বিসিএস প্রিলি হলো, এখানে 47-এর আগে কোশ্চেন আসে নাই, এখানে সবগুলো কোশ্চেন আসছে 47-এর পরের অংশটুকু। ও, একটা আসছে, এটা অবশ্যই খুব সমসাময়িক, 1942 সাল, এটা 47-এর খুবই ক্লোজ, খুবই ক্লোজ। তাও যদি আমি ধরি 47-এর আগে, তাহলে একটা, আর বাকি এখানের মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা আসছে 47-এর পরে। তাহলে এখান থেকে তুমি একটা আইডিয়া পেয়ে গেলা তোমার কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ।
এখন আসো লিখিতের মধ্যে কিন্তু এই যে প্রাচীন বাংলার ইতিহাসটা এটা লিখিতের মধ্যে কিন্তু আছে, সেই জন্য এই টপিকটা তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। আর তোমরা চেষ্টা করবা, আমি যেটা করি আমার ক্লাসের পড়া ক্লাসে শেষ করা আমি পছন্দ করি, তো আজকে আমি ক্লাসে যা পড়াবো ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দেওয়ার ট্রাই করবো। তুমি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তোমার যদি ঘুম আসে তুমি হেডফোন লাগায় তুমি হাঁটতে হাঁটতে ক্লাস করো। আর ক্লাসে যা যা পড়াবো তার উপর ভিত্তি করে আমরা একটা কাহুত নিব, লাইভ একটা কাহুত গেম হবে, যে কাহুত গেমে যে বেস্ট যে 10 হবে তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে 100 টাকা করে আমি বিকাশ দিব। যদি এটা খুব প্রতীকী, তারপরে জিনিসটা খুব গেম মজা হবে না, এটা গেমে পুরস্কার না দিলে তুমি মজা পাবে না। সুতরাং তুমি প্রথম থেকে অত্যন্ত মনোযোগ দাও, খাতাপত্র নিয়ে একদম চুম্বকের মতো বসে থাকো। বই পড়ার জন্য বেসিক ভিউ বইটা আমি সবাইকে কিনতে বলছি, এই বইয়ের মধ্যে অনেক তথ্য আছে, রেফারেন্স বই ইউজ করা যায়। এর বাইরে তোমরা আলাল ভাইয়ের একটা বই আছে জিকে ফ্ল্যাশ আওয়ার, এটা কিনতে পারো, ওনার জিকে আওয়ার কিনতে পারো। তারপর তোমার মিহিরস জিকে একটা বই আছে, খুব ভালো একটা বই, এটা কিনতে পারো তুমি। ভাই তুমি যেটা বই সেটা কিনতে পারো, তুমি জর্জের বই কিনতে পারো, MP3 কিনতে পারো, টেকসো জিকে যেটা ইচ্ছে সেটা কিনতে পারো। এটা আমি সবাইকে মোটামুটি রাখতে বলি, এই জন্য এটা রেফারেন্স হিসেবে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বইয়ের মধ্যে মোটামুটি প্রচুর তথ্য আছে, তুমি যে কোনো কিছু খুঁজে না পাইলে এখানে সবকিছু খুঁজে পাবা। এই বইটা বেশ ভালো একটা তোমার ইয়ে করছে। তো এই হচ্ছে বইয়ের ব্যাপার, বাকি তোমার ইচ্ছা মতো তুমি পড়তে পারো। চলো আমরা প্রথমে পড়বো যে আমাদের ইতিহাস, এই যে আমরা বাঙালি জাতি আমাদের ইতিহাসটা কি সেখানে আমরা ফিরে যাব। সমগ্র বাঙালি জাতিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি মোটা দাগে, একটা হচ্ছে আর্যরা আসার আগে, একটা হচ্ছে আর্যরা আসার পরে। তাহলে আর্যরা আসার আগে যে আমাদের জাতিগোষ্ঠী ছিল তারা ছিল, তাদেরকে আমরা বলি প্রাক আর্য বা আর্য পূর্ব জনগোষ্ঠী, বা তাদেরকে অনার্য নরগোষ্ঠী নামে অভিহিত করা হয়। আর আর্যরা আসার পর থেকে আর্য নরগোষ্ঠী। এখন আর্যরা আসার আগের অবস্থাটা কি আমরা একটু দেখে আসি। আর্যরা আসার আগে এখানে এরকম 4 ধরনের নরগোষ্ঠীর বসবাস ছিল পর্যায়ক্রমে, এট আ টাইম না। প্রথমে নেগ্রিটো, তারপরে আসলো এখানে অস্ট্রিকরা, অস্ট্রিকদের সাথে মিশলো দ্রাবিড়, এবং এখানের মধ্যে সমসাময়িক ভোরচিনীয় বা মঙ্গোলীয় যারা তারাও এখানে ছিল। এই 4টা জাতিগোষ্ঠী ছিল আমাদের আর্যরা আসার আগে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি আর্য পূর্ব জনগোষ্ঠী নয়? তাহলে এই 4টা থেকে 3টা অপশন দিল, বাকি অন্য একটা অপশন এখানের মধ্যে যোগ করে দিল। তুমি একটু তোমার নিজের গায়ের কালারের দিকে একটু তাকাও, দেখবা যারা আমার মতো আর কি, আমি হচ্ছে যে আমি দেখতে কালো, আমরা মাদর করি বলে যে আমার ছেলে খুব শ্যামলা, মাঝে মধ্যে বলে উজ্জ্বল শ্যামলা। প্রত্যেকটা মা তার তোমার ছেলে বা মেয়েকে বলে আমার ছেলে বা মেয়ে হচ্ছে উজ্জ্বল শ্যামলা। হ্যাঁ, এখানে অনেক রকম শ্যামলার কালার বের করেছে, আসলে জিনিসটা হলো ব্ল্যাক, আমি নিজেও ব্ল্যাক। তো এই যে আমরা ব্ল্যাক কেন হইলাম, আমাদের মধ্যে ফর্সা আবার কিছু লোকজন আছে, আবার কিছু ব্ল্যাক এবং ফর্সার মিক্সচার, কেন এরকম হইলো তুমি কিন্তু বুঝতে পারবা। চলো প্রথম আমরা ফিরে যাই নেগ্রিটো। এই নেগ্রিটোরা হচ্ছে এই ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠীর নাম, ওরা কিন্তু ব্ল্যাক ছিল। এখন তুমি যদি বলো যে ভাই আচ্ছা নেগ্রিটো যারা ছিল ওদের কোনো বংশধর কি রয়ে গেছে এখানের মধ্যে? হ্যাঁ, ওদের কিছু বংশধরদের তোমরা এখনো দেখতে পাবা। কিভাবে রয়ে গেছে? ওরা কিন্তু অন্য জাতিগোষ্ঠীর মানুষকে বিয়ে করে নাই। অন্য জাতিগোষ্ঠীর মানুষকে যদি তারা বিয়ে করতো তাহলে মিক্স হয়ে যেত, যদি তারা বিয়ে করে নাই তারা মিক্স হয় নাই। কারা কারা? ভিল, সাঁওতাল এবং মুন্ডা, এরা হচ্ছে নেগ্রিটোদের বংশধর, যারা আসলে অন্য জাতিগোষ্ঠীর সাথে মিক্স হয় না, সেই জন্য তারা কিন্তু নেগ্রিটো হিসেবে তারা কিন্তু রয়ে গেছে। যদিও এখন তারা তাদের ইথনিক অরিজিন, আমরা ইথনিসিটি গিয়ে পড়াবো যে ইথনিক্যালি কিভাবে মানুষ পার্থক্য হয়ে যায়, কালচার দিক দিয়ে কেমন পার্থক্য হয় সেটা আমরা পড়াবো। তাহলে এই যে সাঁওতাল মুন্ডা দেখা কিন্তু সব ব্ল্যাক, তাহলে এই যে ভিল সাঁওতাল মুন্ডা এই যে ব্ল্যাক যারা, ওরা সবাই মূলত ওদের পূর্বপুরুষ ছিল নেগ্রিটো। আর নেগ্রিটোরা হচ্ছে এই ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠীর নাম। কিছু লোকজন যখন বলে যে বাঙালি একদম হাজার বছরের বাঙালি, আমরা এখানে হাজার হাজার বছর ধরে ছিলাম, এই কথাটা আসলে কোনো ভ্যালিডিটি আছে কিনা, এই কথাটা আসলে বাস্তব কিনা, এটা আমরা এখন বুঝতে পারবো। তাহলে এই নেগ্রিটোরা হচ্ছে প্রথম জনগোষ্ঠী এই আমাদের ভূখণ্ডের মধ্যে। এখন নেগ্রিটোদের চেয়েও আরো উন্নততর একটা জাতি যারা আসছে মূলত অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়ার ওই দিক থেকে, তাদের নাম ছিল অস্ট্রিক। অস্ট্রিক মানে অস্ট্রেলিয়ার দিক থেকে আসছে। ওরা 5 থেকে 6,000 বছর পূর্বে ওরা বাংলায় প্রবেশ করছে, এবং যেহেতু তারা নেগ্রিটোদের তুলনায় তারা আরো বেশি আধুনিক, সেহেতু তারা নেগ্রিটোদের পরাজিত করে তারা বাংলাটা দখল করে ফেললো। অস্ট্রিক কেন হইলো?
অস্ট্রেলিয়া মহাদেশের আদিবাসীদের সঙ্গে অস্ট্রিক ভাষী আদি অস্ট্রেলীয়দের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ও ভাষার মিল রয়েছে বলেই ওই নাম। তবে ওরা যে কেবল বাংলা ছিল তা কিন্তু না, ওরা 30,000 বছর আগেই এই আদি অস্ট্রেলীয়রা কিন্তু ভারতীয় ভূমি ছিল। এই লাইনগুলো কিন্তু বইয়ের মধ্যে নাই, আমরা যে লেকচার বুকটা দিছি ওই লেকচার বুকের মধ্যে লিখে রাখো আদি অস্ট্রেলীয়, এই লাইনটা লিখে রাখো, তাহলে তোমার মনে পড়বে। আরিফিন ভাইয়া ক্লাসে বলছিল এরা আদি অস্ট্রেলীয়, জাস্ট এটা তোমার লেকচার বুকের এক লিখে রাখো এখান দিয়া, তাহলে তোমার আলাদা করে নোট করা লাগবে। এই লাইনটা লেকচার বুকের মধ্যে নাই যে তোমার নেগ্রিটোদের বংশধর কারা, ভিল সাঁওতাল মুন্ডা লিখে রাখো তুমি সুন্দর করে, নেগ্রিটো ভিল সাঁওতাল মুন্ডাদের পূর্বপুরুষ, এটা লেকচার বুকের এক কোণাতে একটু কষ্ট করে লিখে রাখো। বা এখন লিখতে না চাইলে ক্লাস শেষে রেকর্ডিং দেখে দেখে এই লাইনগুলো লেকচার বুকের মধ্যে লিখে রাখবে। দেখো নিচে আমরা একটা নোট সেকশন রাখছি, ফাঁকা জায়গা আছে, ফাঁকা ডানে বামে লেখো, যাতে করে তোমাকে আলাদা করে নোট করা না লাগে। ইহাই নোটবুক, ইহাই তুমি বিশেষ রিটেন সব জায়গায় পড়বা। হ্যাঁ, এই কাজটা এখন থেকে শুরু করে দাও। তো এরপর আসো আমরা অস্ট্রিকদের নিয়ে আমরা কেন এত কনসার্ন। আসলে এই অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়। আর অস্ট্রিক জাতিকে নিষাদ জাতিগোষ্ঠী নামেও অভিহিত করা হয়। এখন এই যে নিষাদ নামটা অস্ট্রিকরা কি নিজেদের নিষাদ নাম দিছে নাকি নিষাদ অন্য কেউ দিছে, এটা আমরা কিন্তু পড়বো। আমরা কিন্তু আমাদের এলাকার মধ্যে বা আমরা কোনো মানুষকে অনেক সময় হেয় প্রতিপন্ন করে অনেক নামে ডাকি। হ্যাঁ, আমাদের এলাকায় একটা ছেলের নাম ছিল, ওর নাম ছিল ফকির, তো ওকে মানুষ বলতো ফরিয়া। ফরিয়া মানে হচ্ছে যে মানে খুবই নামের বিকৃত রূপে। আমি যে এলাকা থেকে আসি চট্টগ্রামের সন্দ্বীপ থেকে, ওখানে মোটামুটি সবাই মানে কারো অরিজিনাল নামে ডাকে না, ধরো আমার বন্ধুরা আমাকে আরিফিন নামে কখনো ডাকে না, আরিফিন নামে ডাকে। হ্যাঁ, আমাদের বন্ধু ধরো শাহিদকে আমরা শাহিদ নামে ডাকি না, শাহিদ নামে ডাকি। তো এইভাবে আমরা অনেক সময় অনেক রকম আমরা নামে ডাকি, যেগুলো একটু বেশি তোমার বুদ্ধিমান, ওদেরকে আমরা অনেক নামে অভিহিত করতাম। হ্যাঁ, এরকম অনেক কিছুই আছে। তো এই অস্ট্রিক জাতির যে নামটা যে নিষাদ, নিষাদ নামটা আসলে কে দিছে এটা আমরা পড়বো। তাহলে আসো, নিষাদ নামটা আসলে অস্ট্রিকটা নিজেদেরকে তো তারা দেয় নাই। হ্যাঁ, অস্ট্রিক ভাষী এই যে আদি অস্ট্রেলীয়, তাদের নিকটতম একটা প্রতিবেশী ছিল যারা আমাদের এই বাংলাতে ছিল, তাদের নাম ছিল কিরাত। এই কিরাতরা থাকতো বন জঙ্গলে ছিল, এরা ছিল মূলত মঙ্গোলয়েড জনগোষ্ঠীর মানুষ। এই কিরাতরা এরা অরণ্যচারে জীবনযাপন করতো, এরা জঙ্গলের মধ্যে থাকতো এবং অস্ট্রিকদের সাথে কিন্তু তাদের কোনো ঝামেলা ছিল না। অস্ট্রিকদের সাথে তারা মোটামুটি এইখানে তারা ছিল, ঝামেলা নাই। আর্যরা এসে এই অস্ট্রিক আর কিরাতদেরকে বললো তোরা হচ্ছিস নিষাদ, ওদেরকে নিষাদ বলে তারা তোমার অভিহিত করেছিল, বললো তোরা হচ্ছে যে নিষাদ। তবে আমরা প্রকৃতির প্রেমী বাঙালি, আমরা আজও নিজেদেরকে নিষাদ বলে আমরা পরিচয় দেই। আসলে নিষাদ শব্দের অর্থ হচ্ছে চন্ডাল, ব্যাধ বা জেলে, মানে মাছ ধরে যারা। চন্ডাল মানে হচ্ছে তোমার ডোম, হ্যাঁ, অথবা খুব পাষণ্ড কোনো ব্যক্তিকে আমরা বলি চন্ডাল। হ্যাঁ, বলি তুই একটা চন্ডাল, তোর মনে কোনো ভালোবাসা নাই, তুই একটা প্রচন্ড নিষ্ঠুর। এই চন্ডাল মানে হচ্ছে ডোম, মানে যারা হচ্ছে লাশ কাটে, এ হচ্ছে ডোম, যারা লাশ কাটে, ওদেরকে চন্ডাল বলা হয়। তাইলে এই যে নিষাদ যারা, আমরা যাদেরকে বললাম নিষাদ জাতিগোষ্ঠী অস্ট্রিক, এই ঠিক আসছে, ওর নামটা কিন্তু ওরা নিজেদেরকে দেয় নাই, ওই আর্যরা বলছে তোরা বেটা নিষাদ। দেখো যে অস্ট্রিকরা, আমরা এখন যে গ্রামীণ সভ্যতা দেখি এটার স্রষ্টা। কিভাবে? এই অস্ট্রিক ভাষী যে আদি অস্ট্রেলীয়, তারা প্রাচীন বাংলায় গড়ে তুলেছিল গ্রাম। আগে মানুষ এরকম গ্রাম গড়ে তোলে নাই। হ্যাঁ, নেগ্রোটারা তারা ধরো ওরকম তো সভ্যতা ক্রিয়েট করতে পারে না, ওদের তো বুদ্ধি শুদ্ধি একটু কম ছিল, ওরা ধরো পাহাড় টাহাড়ে থাকতো, এরকম সভ্যতা বিল্ড আপ করতে পারে নাই। যে কারণে আজও বাংলা জীবনে অত্যন্ত গভীর অস্ট্রিক প্রভাব অনুভূত হয়। প্রাচীন বাংলা যে কৃষিকাজ করা হয়, এই কৃষিকাজের সূচনা মূলত এই আদি অস্ট্রেলীয়রা অস্ট্রিকরাই কিন্তু করেছিল। আমরা যে লাঙ্গলটা দেখি, এই লাঙ্গলটা কিন্তু অস্ট্রিকরাই তৈরি করেছিল। তারা শুধু কৃষিকাজ না, তারা কিন্তু কৃষিকাজের পাশাপাশি মাছও ধরতো। তারা নদী কিংবা খাল বিল এখানের মধ্যে ভেলায় চড়ে তারা মাছ ধরতো, এই জন্য ওদের বলতো বেত বা জেলে বলতো ওদেরকে। তো পাশাপাশি এদের কিছু অংশ কিন্তু অরণ্যচারী জীবনযাপনও করতো। এবং এরাও ওই যে কিরাতরা ছিল তোমার বন জঙ্গলে, কিরাতদের মধ্যে তারা তীর ধনুক দিয়ে অরণ্যের পশু পাখি তারা শিকার করত। এখন দেখো, তাইলে এখানের মধ্যে অস্ট্রিকরা কিন্তু সুন্দর করে বসবাস করতেছে, তাদের দোস্ত কিরাত বসবাস করতেছে। অস্ট্রিকরা কোথায় সভ্যতা বিল্ড আপ করছে? অস্ট্রিকরা সভ্যতা বিল্ড আপ করছে গ্রামে। এবং এই অস্ট্রিকদের কিন্তু আর্যরা আসা কই তোরা বেটা চন্ডাল, তোরা বেটা বেত, তোরা বেটা জেলে, তোরা বেটা নিষাদ, এটা আর্যরা আসা বলছে। অস্ট্রিকরা কিন্তু সুন্দর মতো গ্রামে আসা ওরা সভ্যতা বিল্ড আপ করছে।
এখন অস্ট্রিকদের পর আমরা আসবো দ্রাবিড়ে। এই দ্রাবিড় জনগোষ্ঠী ওরা এসে অস্ট্রিকদের সাথে মিশে যায় এবং এই দ্রাবিড়দের বলা হয় অনুপ্রবেশকারী। এরা অনুপ্রবেশকারী হিসেবেও খ্যাত। তাহলে দেখো, গ্রামীণ সভ্যতা উদ্ভাবন করছে অস্ট্রিকরা, তাহলে নগর সভ্যতা কারা উদ্ভাবন করছে? নগর সভ্যতা উদ্ভাবন করছে মূলত দ্রাবিড়রা। এই দ্রাবিড়রা কোত্থেকে আসছে? তাহলে দেখো, এই প্রাচীন বাংলায় অস্ট্রিকবাসী আদি অস্ট্রেলীয় যারা, তারা যেরকম গ্রামীণ সভ্যতা ক্রিয়েট করছে, ওরকম প্রাচীন বাংলায় দ্রাবিড় ভাষী যে জনগোষ্ঠী তারা নগর সভ্যতা ক্রিয়েট করছে। এই দ্রাবিড় ভাষী জনগোষ্ঠী প্রাচীন ভারতবর্ষে নগর সভ্যতার সূত্রপাত করেছিল এবং এই দ্রাবিড়রা ছিল মূলত অস্ট্রিকদের চেয়েও সভ্য, তাদের থেকেও সাংগঠনিক শক্তি ছিল বেশি। এই কারণে নগরকে কেন্দ্র করে দ্রাবিড়রা দ্রাবিড় সভ্যতা গড়ে তুলেছিল। দ্রাবিড়রা কোত্থেকে আসছে? তারা মূলত মিশর বা ভূমধ্য সাগরের দিক থেকে আসছে। কেমনে বুঝছে মানুষজন ভূমধ্য সাগর থেকে আসছে? কারণ দ্রাবিড়দের যে স্ট্রাকচার, এটা ভূমধ্য সাগরের দিকে যে লোক, তাদের স্ট্রাকচারের সাথে কিন্তু মিলে যায়। এই জন্য ভাবা হয় তারা মিশর বা ভূমধ্য সাগরের দিক থেকে আসছে এবং সেখানে কিন্তু নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল। বিশিষ্ট বাঙালি ঐতিহাসিক নিহার রঞ্জন রায় লিখেছেন, নব্য প্রস্তর যুগের এই দ্রাবিড় ভাষাভাষী লোকেরাই ভারতবর্ষের নগর সভ্যতার সৃষ্টিকর্তা। এবং দ্রাবিড়রা এখন কেন আমাদের দক্ষিণ ভারতে দেখা যায়? কারণ আর্যরা এসে দ্রাবিড়দেরকে যখন এখানে ধরে দিছে, তখন দ্রাবিড়রা আস্তে 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 সবাই দক্ষিণ ভারতে জড়ো হতে শুরু করছে। ওখানে আগে থেকে কিছু দ্রাবিড় ছিল, তাহলে বাংলা থেকে দ্রাবিড়রা আবার ও দক্ষিণ ভারতে চলে গেছে সবাই। মানে আর্যরা এসে মোটামুটি সবাইকে এলাকা থেকে ওরা বিতরণ করে দিছে। আমাদের জীবনে কিন্তু দ্রাবিড়দের ভীষণ রকম ভূমিকা আছে। তাহলে গ্রামীণ জীবনে যেরকম অস্ট্রিকদের ভূমিকা, আমাদের মর্মী জীবনে কিন্তু দ্রাবিড়দের ভীষণ রকম ভূমিকা আছে। অস্ট্রিকরা তারা কৃষিকাজ করতো, মাছও ধরতো। এই দ্রাবিড়রাও কিন্তু তারা নগর সভ্যতা তো ছিলই, তারা পাশাপাশি তারাও কৃষিকাজ করতো। তারা ধান চাষ করতো, গম চাষ করতো, জব চাষ করতো এবং ওরাও কিন্তু ওই অস্ট্রিকদের মতো মাছও খেত, মাছও ধরতো কিন্তু নদীতে। এটা ছাড়া ওরা কিন্তু ওই যে মুক্তা, প্রবাল এগুলো চাষ করতো। আমরা যে বাঙালি সনাতন ধর্মাবলম্বী যে হিন্দু সম্প্রদায়ের ধর্মের মধ্যে কিন্তু দ্রাবিড়দের গভীর প্রভাব দেখতে পাই। যেমন শিব, উমা, বিষ্ণু, হ্যাঁ, এই ধরনের দেবদেবীদের প্রাচীন বাংলায় দ্রাবিড় জনগোষ্ঠীরা প্রথম তাদেরকে পূজার প্রচলন করেন। এই দ্রাবিড়রা তারা পূজা করতে, যেহেতু তারা ছিল গভীর আধ্যাত্মিক চেতনা সম্পন্ন এবং মিস্টিক, রহস্যময় খুবই। তাদের মধ্যে আধ্যাত্মিক একটা চেতনা ছিল। একজন ব্যক্তির মধ্যে যদি আধ্যাত্মিকতা না থাকে, তাহলে ওর সাথে রোবটের সাথে আসলে কোনো পার্থক্য নাই। রোবট আর মানুষ তো সেম হইতো। আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আধ্যাত্মিক সত্তা কিন্তু বাস করে। তোমার ভিতরে যদি কোনো আধ্যাত্মিক সত্তা যদি না থাকে, তুমি যদি বিয়ে করে ফেলো, বিয়ে করার সাথে সাথে তোমার বউ যখন তোমাকে প্যারা দিবে, তখন তোমার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা কিন্তু চলে আসবে। এটা অটোমেটিক প্রত্যেকটা বিবাহিত পুরুষের মধ্যে কিন্তু চলে আসে। তুমি যে আমাকে আজ করো ভাই, আপনার মধ্যে আসছে কিনা এটা আমি বলতে পারবো না, কারণ আমার বউ কিন্তু এখন ক্লাসটা লাইভে দেখতেছে। তো বলা যায় বাঙালি তার মর্মী ভাবনা লাভ করছে দ্রাবিড়দের কাছ থেকেই। দ্রাবিড়দের সবচেয়ে যে বড় অবদান, সেটা হচ্ছে বাংলা ভাষার ক্ষেত্রে। আমরা যে বাংলা ব্যাকরণটা দেখি, তার নিয়মটা কিন্তু দ্রাবিড় ভাষাতত্ত্বের উপরে গড়ে উঠেছে এবং দ্রাবিড় ভাষার প্রচুর শব্দ বাংলা শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করেছে। কেমন? এই যে দেখো, তোমার অনু, অরুণী, অনল, হ্যাঁ, কলা, পুষ্প, মুকুল, মল্লিকা, পূজা, গণ, নীল, পণ্ডিত, হ্যাঁ, সব, অর্ক, এই সবগুলো শব্দ, ফল, বীজ, উলু, রাত্রি, তারপর অটবি, হ্যাঁ, অটবি ফার্নিচার অনেক কিছু, অটবি বৃক্ষ, যে ময়ূর, কাক, হ্যাঁ, চিকন, চুম্বন, বালা, পল্লী, কেয়া, এগুলো সবগুলো মূলত দ্রাবিড় ভাষা থেকে বাংলা ভাষা আসছে। এটা নাইস টু নো, নাইস টু নো, মানে এটা মুখস্থ করতে হবে না, জাস্ট এমনি বললাম আর কি, নাহলে ক্লাসটা বোরিং লাগবে। আমরা আর্য পূর্ব জনগোষ্ঠীদের মধ্যে এখন আসি আমরা সর্বশেষ যে জনগোষ্ঠী আর্য পূর্বদের মধ্যে, তারা হচ্ছে ভোটচিনীয় বা মঙ্গোলীয়। দেখো, এই ভোটচিনীয় বা মঙ্গোলীয়দের তাদের বংশধর কারা? গারো, ত্রিপুরা, চাকমা, কোচ, ওরা হচ্ছে ভোটচিনীয় বা মঙ্গোলীয়দের বংশধর। তাদের একটা কমন স্ট্রাকচারাল একটা ব্যাপার আছে, যেমন সবার নাক একটু তোমার নিচু, মানে নাকে যে নেজাল যে ব্রিজটা নিচু, তার নাক একটু বোচা টাইপের। তার মানে সকল মঙ্গোলীয়দের দেখবা চেহারার মধ্যে একই রকম স্ট্রাকচার। তাহলে আমরা যদি বলি প্রাক আর্য জনগোষ্ঠীকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারবো। নেগ্রিটো সর্বপ্রথম ওরা এখানে বসবাস করা শুরু করছে। অস্ট্রিক, যাদের থেকে আমাদের প্রধান অংশটা গড়ে উঠছে। দ্রাবিড়রা ছিল নগর সভ্যতা উন্নত ছিল এবং ভোটচিনো যারা, তার মানে গারো কোচ, তাদের যে তোমার পূর্বপুরুষ তারা। এখন এতক্ষণ ক্লাস করতে এসে অনেকের মাথার মধ্যে কিন্তু হ্যাং হয়ে গেছে, সব কিন্তু প্যাচগোছ লাগে গেছে, কিন্তু কে অস্ট্রিক, কে নেগ্রিটো, কে দ্রাবিড়।
উল্টাপাল্টা লেগে গেছে। চলো আমরা একটু গুরুত্বপূর্ণ তথ্যগুলো রিভিউ করে আসি। সমগ্র বাঙালি জাতিকে আমরা দুটো ভাগে ভাগ করছি, আর্যরা আসার আগে, আর্যরা আসার পরে। আর্য নরগোষ্ঠী আর আর্যরা আসার আগের জনগোষ্ঠী। আর্যরা আসার আগে 4টা ভাগে ভাগ ছিল, এখানের মধ্যে 4 ধরনের জনগোষ্ঠী ছিল। আসলে 4টা ভাগে ভাগ না, 4 ধরনের জনগোষ্ঠী ছিল: নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভুরচিনীয়। দেখো, নেগ্রিটো যারা কিন্তু কালো ছিল, তাহলে ওরা হচ্ছে এই ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠীর নাম। আচ্ছা, দ্রাবিড়রাও কিন্তু কালো, হ্যাঁ, এখন পর্যন্ত আমরা কোনো ফর্সা মানুষের কিন্তু খোঁজ কিন্তু পাই নাই। তো নেগ্রিটো ওরা এই ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠীর নাম। ভিল, সাঁওতাল, মুন্ডা এদের পূর্বপুরুষ হচ্ছে মূলত নেগ্রিটো। নেগ্রিটোদের তুলনায় উন্নত ছিল অস্ট্রিকরা। ওরা ছিল অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়ার দিক থেকে আসছে, মানে আদি অস্ট্রেলীয়। এই অস্ট্রিকরা আসলো, আসা নেগ্রিটোদেরকে পরাজিত করে দিল। তাহলে প্রথমে ছিল শুধু নেগ্রিটো, পরে নেগ্রিটোদের পরাজিত করলো কে? অস্ট্রিকরা। ওরা ভালোই উন্নত ছিল, এবং ওরা কিন্তু এখানে এসে ওরা কিন্তু সভ্যতা বানাইলো। কি সভ্যতা? গ্রামীণ সভ্যতা বানাইলো। ওদের নাম কেন অস্ট্রিক? কারণ ওদের সাথে অস্ট্রেলীয়দের, আদি অস্ট্রেলীয়দের কিন্তু নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ও ভাষার মিল রয়েছে। তো তুমি যদি কোনো অস্ট্রেলীয়কে যদি দেখো, তুমি কইবা যে এই তুই তো আমার খালতো ভাই, আমার দোস্ত, তুই আজ তোদের সাথে আমি এখন একটা বন্ধুত্ব করে চলো। হ্যাঁ, তো তুমি যে কোনো অস্ট্রেলিয়াদের সাথে বন্ধুত্ব করতে পারো, তবে আদি অস্ট্রেলিয়া হতে হবে, যাদের বলে অ্যাবরিজিনাল বলা হয় তাদেরকে। ওই তুমি সেনোয়ান বা ওদেরকে কিন্তু হবে না, ওদেরকে মূলত নির্বাসনে পাঠানো হয়েছিল ওদের বংশধরদের। তো তোমাকে মূলত যে আদি অস্ট্রেলীয় যারা অ্যাবরিজিনাল যাদের বলা হয়, তাদের সাথে তোমাকে বন্ধুত্ব পাতাইতে হবে, মানে আমাদের যেহেতু আমরা কমন অ্যানসেস্টর। তো এই অস্ট্রিকদের থেকেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়। এই অস্ট্রিকদেরকে নিষাদ জাতিগোষ্ঠী নামে অভিহিত করা হয়। আসলে এই নিষাদ কিন্তু নামটা ওরা দেয় না, নিষাদ নামটা দিচ্ছে আর্যরা। এই অস্ট্রিকবাসীতে একটা প্রতিবেশী ছিল, কে ছিল? কিরাত একটা প্রতিবেশী ছিল, এটা তোমাদের বইতে অবশ্য নাই। তো এই অস্ট্রিকদেরকে মূলত আর্যরা এসে কই, তোরা বেটা নিষাদ। কেন নিষাদ বললো? ও তোরা মাছ ধরিস, তোরা জেলে, হ্যাঁ, তোরা চন্ডাল, তোরা খুব মূর্খ, তোরা খুব পাষণ্ড, তোরা বেদ, হ্যাঁ, এই জন্য ওদের বলে নিষাদ। কিন্তু আমরা বাঙালিরা এখনো নিজেদেরকে নিষাদ বলে অনেক সময় পরিচয় দেই, এবং অনেকে কিন্তু তার নাম কিন্তু নিষাদ। তোমরা জানো যে বাংলাদেশে একজন বাংলাদেশের ইতিহাসে সেরা কথা সাহিত্যিক, তার ছেলের নাম হচ্ছে নিষাদ, হ্যাঁ, অনেকে জানো। তো এই অস্ট্রিকরা ওরা গ্রামীণ সভ্যতার স্রষ্টা। এই যে লাঙ্গল, এটা অস্ট্রিকরা বানাইছে। কৃষি সভ্যতা যেটা, এটা অস্ট্রিকরা এগুলো আবিষ্কার করছে। তো ওদের কেউ আবার কিন্তু বন জঙ্গলও থাকতো। এখন আসো, অস্ট্রিকরা এখানে নেগ্রিটোদের পরাজিত করে ওরা এখানে বসবাস করতেছিল, ঠিকঠাকই ছিল। দ্রাবিড়রা এসে কিন্তু অস্ট্রিকদের সাথে তারা মিশে যায়। ওরা অস্ট্রিকদের ধ্বংস করে নাই, অস্ট্রিকদের সাথে তারা মিলেমিশে বসবাস করতেছিল। কি করছে? অস্ট্রিকদের কইলো তোরা বেটা গ্রামে থাক, আমরা শহরে একটা সভ্যতা বানাই। তখন অস্ট্রিকরা হচ্ছে গ্রামে, আর দ্রাবিড়রা কোথা সভ্যতা বানাইলো? শহরে সভ্যতা বানাইলো। কারণ দ্রাবিড়রা কোথেকে আসছে? ভূমধ্য সাগরের দিক থেকে আসছে। ভূমধ্য সাগরের দিকে কি আছে? নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। তা দ্রাবিড়রা এসে এখানে ওরা সিটি বানাইলো, এবং এই নগর সভ্যতা সৃষ্টিকর্তা কিন্তু দ্রাবিড়। ওরা মূলত বেশ উন্নত ছিল। তো অস্ট্রিক দ্রাবিড় ওরা মূলত মিলেমিশে বসবাস করতেছিল ঠিকঠাক মতে। এবং দ্রাবিড়দের কিন্তু আমাদের লাইফে অনেক অবদান আছে। আমাদের মধ্যে যে আধ্যাত্মিক একটা চেতনা, মিস্টিক যে চেতনা, হ্যাঁ, এগুলো সবগুলো আমরা দ্রাবিড়দের কাছ থেকে পাচ্ছি। শহরের মানুষ তো, ওদের মধ্যে একটা আধ্যাত্মিকতার ব্যাপার স্যাপার ছিল। গ্রামের মানুষের মধ্যে আছে প্রকৃতির যে প্রেমটা। তো এই দ্রাবিড়দের একটা বিশাল অবদান হচ্ছে কি বাংলা ভাষার ক্ষেত্রে, আর বাংলা ব্যাকরণ যেটা দেখো, এটা মূলত দ্রাবিড় ভাষাতত্ত্বের উপর গড়ে উঠছে কিন্তু। হ্যাঁ, প্রচুর শব্দ আছে তোমার যেগুলো বর্তমানে বাংলা ভাষায় যারা কিন্তু স্থান লাভ করেছে। এবং সর্বশেষ যে আমাদের তোমার আর্য পূর্ব জনগোষ্ঠী, তারা ছিল ভর্চিনো বা মঙ্গোলীয়। তার মানে হচ্ছে গারো, ত্রিপুরা, চাকমা, কোচ, ওনাদের পূর্বপুরুষ আর কি, ভর্চিনো বা মঙ্গোলীয়। তাহলে আমরা 4টা আর্য পূর্ব জনগোষ্ঠীকে পড়ে ফেললাম। নেগ্রিটো প্রথম, অস্ট্রিক হচ্ছে এখান থেকে আমাদের মূল বাঙালি এখানে গড়ে উঠছে। এই অস্ট্রিকদের সাথে মূলত দ্রাবিড়রা এসে যোগ দিছিল। দ্রাবিড়রা নগর সভ্যতার স্রষ্টা, অস্ট্রিকরা গ্রামীণ সভ্যতার স্রষ্টা। অস্ট্রিকদেরকে নিষাদ জাতিগোষ্ঠী নামে অভিহিত করা হয়। আর ভর্চিনো মানে মঙ্গোলীয়, মানে ওই যে তোমার হচ্ছে যে গারো, ত্রিপুরা, চাকমা, কোচ, ওরা। তাহলে আমাদের আর্য পূর্ব জনগোষ্ঠী শেষ। এখন আমরা একটা রক্তারক্তি কাহিনী দেখবো, যুদ্ধের একটা কাহিনী দেখবো। ধ্বংসলীলা শুরু হবে। কি ধ্বংসলীলা? ধ্বংসলীলাটা হচ্ছে আর্য জনগোষ্ঠী এখন এদিকে আসে। দেখো ওরা কিন্তু তীর, ধনুক, এখানে কত কিছু করতেছে। এখন যুদ্ধ মুদ্ধ আমরা লাগাই দিব। এখন এই ভারতবর্ষের এই জায়গাটুকু অনেকটুকু তোমার সেফ ছিল। কেন সেফ ছিল? এখানে যদি তোমাকে আসতে হয়, তাইলে আফগানিস্তানের
খাইবার গিরিপথ পার হয়ে আসতে হবে, স্থলভাগ দিয়ে যদি আসতে হয়। তখন তো আসলে জলপথ দিয়ে আসার কোনো পথ আবিষ্কার হয় না, তখন তো মানুষ জাহাজ টাহাজ বানাতে পারে না, জাহাজ বানাতে আরো অনেক পরে, ভাস্কো ডা গামা ওরা এদিকে আসছে, এগুলো অনেক পরের ঘটনা। কিন্তু সেই প্রাচীনকালে যে তোমাকে ভারতবর্ষে আসা লাগতো, তোমার কিন্তু যে খাইবার গিরিপথ পার হইয়া এখানে আসা লাগবে। এই খাইবার গিরিপথটা ছিল অত্যন্ত দুর্গম। এখানে আসলে তুমি এখানে তুষারপাত আছে, পাহাড় ধস, ডাকাত আছে, মানে ভয়ঙ্কর, প্রাকৃতিকভাবে ভয়ঙ্কর, আবার মানব সৃষ্টভাবে ভয়ঙ্কর। এখানে পার হতে গেলে ডাকাত ধরবে, এখানে ভয়ঙ্কর একটা ব্যাপার। এই খাইবার পাস পার হয়ে কিন্তু এখানে আসার সাহস কেউ করতো না। খ্রিস্টপূর্ব 1500 অব্দে, খ্রিস্টপূর্ব মানে খ্রিস্টের জন্মের 1500 বছর আগে, আসলে বাস্তবিক অর্থে খ্রিস্টের জন্মের 1500 বছর আগে না, আমরা যেখান থেকে সাল গণনা করি শূন্য, সেখান থেকে 1500 বছর আগে। হ্যাঁ, তো সেই 1500 অব্দে আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে ককেশীয় অঞ্চলের শ্বেতকায় মানে ফর্সা, এই ফর্সা আর্যগণ বঙ্গ ভূখণ্ডে আগমন করে। এতদিন ছিল সবগুলা ব্ল্যাক, কালো ছিল, এখন ফর্সাগুলা কিন্তু ওই যে ককেশীয় অঞ্চল থেকে, হ্যাঁ, শীতের দেশ থেকে এখন ওরা বঙ্গ ভূখণ্ডে কিন্তু চলে আসছে খাইবার গিরিপথ পার হইয়া। এবং এখানে এসে ওরা কিন্তু তোমার মাধ্য শুরু করছে সবাইকে, এখানে যারা আদি ছিল ওদেরকে একদম তোমার ভয়ঙ্কর যুদ্ধে তারা লিপ্ত হইলো। তাদের ভাষা হচ্ছিল ল্যাটিন, হিব্রু বা জার্মান ভাষায় ওরা কথা বলতো, ওরা এই ধরনের ভাষাভাষী ছিল। ওদের আদি নিবাস ছিল মূলত ইউরোপের ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি এলাকা, এবং ওদের ধর্ম ছিল সনাতন ধর্মের, ধর্মগ্রন্থ ছিল বেদ। এবং এখানে এসে যেহেতু ওরা অস্ট্রিক দ্রাবিড় গন্ধের চেয়ে উন্নত, সেজন্য ওরা কিন্তু ওদেরকে দখল করে ফেললো, এবং দ্রাবিড়গণ দ্বারা নির্মিত সিন্ধু সভ্যতা যে নগরসমূহ, এগুলোকে তারা ধ্বংস করে দিল। এবং যারা অনার্য তাদেরকে ওরা খুব ভয় করতো, কত তোরা রাক্ষস, তোরা অনার্য, তোরা নিষাদ, তোরা জেলে, হ্যাঁ তোরা বেদ, এগুলা বলতো তাদেরকে। এবং তারা ওদের সব নিদর্শনগুলো ধ্বংস করে দিল, এবং আস্তে 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 এই অস্ট্রিক ভাষাটা হারিয়ে যেতে থাকে। ধাপে 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 আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে ক্রমান্বয়ে বাংলা ভাষার উৎপত্তি হয়। কাজে আমরা বলতে পারি বাঙালি জাতি একটি সংকর জাতি। প্রথম ছিল নেগ্রিটো, তাদেরকে উৎখাত করে অস্ট্রিকরা এসে, এবং অস্ট্রিকদের দোস্ত দ্রাবিড়েরা, দ্রাবিড়েরা ছিল শহরে, অস্ট্রিকরা গ্রামে, এবং তাদের সাথে ভোটচিনিরা ছিল। পরে আর্যরা এসে কি করলো, তোরা বেটা মূর্খ, তোরা বেটা জেলে, এসে ওদেরকে বসাই দিল, ওদের ভাষা টাষা সব ধ্বংস হয়ে গেল, ওদের নগর সভ্যতা সব ধ্বংস হয়ে গেল। আস্তে আস্তে মিক্স হয়ে আমরা একটা মিক্সার একটা জাতি হয়ে গেলাম, হাইব্রিড জাতি হয়ে গেলাম, আমরা একটা সংকর জাতি হয়ে গেলাম। সুতরাং বাঙালি হচ্ছে অস্ট্রিক, দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণ। বাংলা একটা সংকর জাতি, আমরা কোনো পিওর জাতি না। এই জন্য আমাদের গায়ের কালার একদম ব্ল্যাকও না, আবার একদম তোমার কিন্তু ফর্সাও না, একদম সাদাও না, আমাদের মধ্যে শ্যামলা, উজ্জ্বল শ্যামলা, হ্যাঁ, তারপরে আরো কত কত জানি তোমার কালার আছে, আমাদের মায়েরা এগুলো আবিষ্কার করে, আমার ছেলেটা উজ্জ্বল শ্যামলা। তো এর এই জন্য আমাদের গায়ের কালার গুলো এরকম হয়েছে। তাহলে আমাদের আদি আর্যরা যারা ছিল, সরি আর্যরা আসার আগে যারা ছিল ওরা ছিল ব্ল্যাক, আর্যরা ছিল ফর্সা, তো মিক্সচার আমরা হয়ে গেলাম শঙ্কর। ভাই এতক্ষণ যে পড়লাম, আমাদের কি কোনো কি হয়েছে, সওয়াব হয়েছে কিনা? অনেক সওয়াব হয়েছে। কি সওয়াব হয়েছে? তুমি রিটার্নের একটা প্রশ্ন পড়ে ফেলছো, বাঙালি জাতিকে শঙ্কর জাতি বলা যায় কি? আপনার বক্তব্যের সপক্ষে যুক্তি সহ আলোচনা করুন। 18তম বিসিএস লিখিত পরীক্ষা আসছিল, অনেক নেকি হয়েছে। অনেক নেকি পাওয়ার জন্য তোমাকে এতক্ষণ আমি যে কথাগুলো বলছি এগুলো বানাই লিখে ফেলবা। আমি বাজারে একটা গাইডবুক থেকে এই জিনিসটা এখানের মধ্যে কপি পেস্ট করছি, তুমি কপি পেস্টটা না করে আমি যে কথাগুলো বললাম তুমি নিজের ভাষায় বানায় তুমি লিখবা। মনে রাখবা বিসিএস প্রিলি বলো রিটেন বলো, তোমাকে তোমার নিজের রেসিডুয়াল নলেজ থেকে আনসার করতে হবে। রিটেন কখনো কোনো গাইডবুক মুখস্থ করে হয় না, রিটেন সবসময় তোমার নিজের মতো করে বানাই লিখবা, যাতে করে তোমার লেখা অন্যদের তুলনায় একটু আলাদা হয়। তুমি একটা প্রশ্ন লেখার আগে আগে 40 সেকেন্ড চিন্তা করবা। এবং আরফিন ভাই তোমাকে তখন যতগুলো কথা বলছিল, তুমি এই কথাগুলো একদম বানাবা নিজের মতো করে, বানায় সুন্দর করে তোমার মতো করে এই প্রশ্নের একটা উত্তর সাজাবা। তো আমি ক্লাসে যে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, সেখান থেকে তুমি কিন্তু অ্যান্সারটা তুমি দেখে নিতে পারো, তোমার খাতায় লিখে রাখতে পারো, অথবা তুমি বাজার থেকে যে কোনো একটা রিটেনের গাইডবুক কিনো, সেখানের মধ্যে আনসারটা কিন্তু তুমি পাবা। এতক্ষণ যে কথাগুলো বলছিলাম সেগুলো এখানের মধ্যে আছে, একটা লাইন বলে নাই সেটা বলবা। তুমি বললা যে ভাইয়া এখন আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখালেন, আমরা যেটা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাদের যে পূর্বপুরুষ তারা তো আরব দেশ থেকে আসছে। হ্যাঁ, আরবদের রক্ত কিন্তু আমাদের মধ্যে আছে, কিন্তু কোত্থেকে? খ্রিস্টীয় 8ম শতাব্দীতে, মানে 800 সালে সেমিয় গোত্রের আরবীয়গণ ধর্মপ্রচার ও বাণিজ্যের মাধ্যমে বাঙালি জাতির সঙ্গে সংমিশ্রিত হয়। ওরা যদি এখানে বিয়ে শাদী করছে, সেই জন্য ওদের ব্লাড কিন্তু এখানে মিশে যায়। সেই জন্য নেগিরিটো রক্তবাহী হাবশি ছাড়াও
তুর্কি, আরবীয়, ইরানি, আফগান, মুঘলগণ এ ভূখণ্ডে সংমিশ্রিত হয়। তোমরা জানো মুঘলরা কিন্তু এখানে বিয়ে শাদী করছে, যেমন আকবর কিন্তু আমাদের এখানে আকবর না, মুঘলরা তো এখানে বিয়ে শাদী করছে। কাজে বলা যায় বাঙালি জাতির মধ্যে অস্ট্রিক আছে, দ্রাবিড় আছে, আর্য আছে, মঙ্গোলীয় আছে, সিমীয় আছে, নিগ্রো আছে, বিভিন্ন জাতিগোষ্ঠীর এখানে কিন্তু মিশ্রণ আছে। আমরা যখন কথার কথা একজনকে যদি যখন আমরা বলি তুমি অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও, মিডল ইস্টে চলে যাও, বাইরে মিডল ইস্টের রক্ত কিন্তু আমাদের বাঙালি রক্তের মধ্যে কিন্তু আছে। বাঙালি এখানে কিন্তু একদম পিওর কোনো জাতিগোষ্ঠী না। ওকে, আশা করি ক্লিয়ার করতে পারছি। এবং এতক্ষণ যে আমি বকবক করলাম সেগুলো তুমি বানাইবো না, তুমি সুন্দর একটা আনসার রেডি করতে পারবা, কিন্তু হুবহু এরকম আনসার রেডি করবা না। কেন? কারণ রিটেনের মধ্যে কি কি গাইড প্রচলিত? ওরাকল, প্রফেসরস, এসিউরেন্স, মোটামুটি তিনটাই মোটামুটি সবাই পড়ে। 100 জন স্টুডেন্ট যদি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে, 100 জন স্টুডেন্ট যদি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে, তার মধ্যে দেখা যাবে প্রতি 3 জনের একজন লিখবে ওরাকল থেকে, একজন লিখবে প্রফেসরস থেকে, একজন লিখবে এসিউরেন্স থেকে। তাহলে ভাই একজন একদিনের যখন খাতা কাটবে, 100টা খাতার মধ্যে সে দেখবে 33 জন ওরাকল, 33 জন প্রফেসরস, 33 জন এসিউরেন্স, এরকমই দেখবে, একই লেখা বারবার দেখবে। সেখান থেকে যখন একজন বা দুজনকে দেখবে লেখাটা ডিফারেন্ট, নিজের মতো করে সুন্দর করে লিখছে, তখন উনি ভাববে না রে এ তো অনেক পড়াশোনা করছে, অনেক কামিল ছেলে সে, তখন তোমাকে অনেক নম্বর দিবে, অনেক নাম্বার তুমি পেয়ে যাবা। কিন্তু আশা করি ক্লিয়ার করতে পারছি। কেন? হুবহু গাইডবুক না পড়ে নিজের ভাষায় লেখার প্র্যাকটিস করতে হবে। এখন আসো, এতক্ষণ কথা বলার কারণে তোমাদের মধ্যে একটা মনের মধ্যে প্রশ্ন আসছে যে ভাই নরগোষ্ঠী যে একটা কথা বললেন, নরগোষ্ঠী মানে কি? নেগ্রিটি মেগ্রিটি যে বললেন মানে কি? নরগোষ্ঠী মানে ইংলিশে বলে রেইস। রেইস মানে কি? এটা মানব প্রজাতির একটা উপবিভাগ। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম নাক থ্যাবড়া, শরীর ফর্সা, তাই যে ফর্সা, কালো, নাক থ্যাবড়া, এই যে দৈহিক বৈশিষ্ট্য, আবার বলি দৈহিক যে বৈশিষ্ট্য, দেখবা চায়না সবার কিন্তু দেখবা চেহারা একই রকমের, জাপানের সবগুলো চেহারা কিন্তু তোমার হচ্ছে যে একই রকমের। ভাগ্য বলো ওদের দেশে মানে আমাদের শালি কালচার নাই, পরে দেখা যায় এক বোনকে বিয়ে করছে, পরে দেখা গেল ও শালিদের মধ্যে কিন্তু সে পার্থক্য করতে পারতেছে না, একটা বিশ্রী ঘটনা অবতারণ হয়তো। ওদের দেশে মনে হয় শালি টালি এই ধরনের বিষয় টিষয় নাই, এটা খুব ভালো একটা ব্যাপার। মানে আমাদের দেশের মতো হলে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে যেত কিন্তু। তো এই জন্য কি হয়, ওই যে জৈবিক উত্তরাধিকার সূত্রে যে বাপ যেরকম পোলার চেহারা ওরকমই হয় ওদের। এই যে বৈশিষ্ট্যগুলি যেটা পরবর্তী বংশে জৈবিক সূত্রে প্রবাহিত হয়, এই দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা যখন কোনো প্রজাতিকে ভাগ করি, এই প্রজাতিকে বলা হয় একটা পৃথক নরগোষ্ঠী। তা নরগোষ্ঠী মানে হচ্ছে মানব প্রজাতির একটা উপবিভাগ যাদের মধ্যে দৈহিক বৈশিষ্ট্যগুলো সিমিলার। এই দৈহিক বৈশিষ্ট্যগুলো জৈবিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এবং বংশানুক্রমিক ভাবে তোমার পিতা থেকে পুত্র, তারপরে তারপরে এইভাবে প্রবাহিত হতে থাকে। নরগোষ্ঠী মানে হচ্ছে দৈহিক বৈশিষ্ট্য। এখন জাতি মানে কি? জাতি আর রেসের মধ্যে পার্থক্য কি? জাতি মানে হচ্ছে উৎপত্তিগত দিক থেকে যদি বলি, জাতি বলতে একই বংশোদ্ভূত জনসমষ্টিকে বোঝায়। এখানে কি কি জিনিস থাকা লাগবে? নির্দিষ্ট ভূখণ্ডে তারা বসবাস করবে, এমন একটা জনসমষ্টি যাদের মধ্যে ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্যের বন্ধনে যারা আবদ্ধ, এবং যাদের মধ্যে সামাজিক ঐক্য আছে, রাজনৈতিক ঐক্য আছে, অর্থনৈতিক বিষয় ঐক্য আছে। সিমিলার কাইন্ড অফ অর্থনৈতিক সিস্টেম তারা মানে, ধরো কেউ পুঁজিবাদী অর্থব্যবস্থা মানে, কেউ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা মানে, সামাজিক এখানে ঐক্য আছে তাদের মধ্যে, রাজনৈতিক ঐক্য আছে তাদের মধ্যে, দেশ কেমন চলবে এখানের মধ্যে, এখানে গণতন্ত্র হবে নাকি সমাজতন্ত্র হবে সেই বিষয়ে তাদের ঐক্য আছে, কেমন তারা দেশ চালাবে সে বিষয়ে তাদের ঐক্য আছে। অধ্যাপক ম্যাকএভান নামক একজন ভদ্রলোক উনি বলছিল ঐতিহাসিক পরিস্থিতি দ্বারা সৃষ্ট এবং একত্রে বাস করতে ইচ্ছুক সম্প্রদায়গত মনোভাবের অধিকারী জনসমাজ যখন নিজেদের শাসন ব্যবস্থা নিজেরাই প্রণয়ন করতে চায় তখন তাকে জাতি বলে। তো আমরা ছোটবেলায় ও ম্যাকএভার ভাইকে অনেকবার দেখতাম, আমরা তখন ওইগুলো মনে থাকতো না ম্যাকএভার নামগুলো, তো আমরা কি করতাম তোমার ওই যখন কোটেশন লিখতাম তখন আমরা ওই ক্রিকেটারদের নাম লাগাই দিতাম, অ্যাডাম গিলক্রিস্টের অ্যাডাম আর রিকি পন্টিং এর পন্টিং। অধ্যাপক অ্যাডাম পন্টিং বলেছেন নিজের মতো করে কোটেশন একটা বানাইয়া তারপর লিখে দিতাম। তবে এই কাজটা করতে যাবে না, বিসিএস এরকম আন্দাজি বন্দাজি, তুমি যদি আসলে যদি জানো কোটেশন হুবহু লেখা লাগবে না, তুমি ওই যদি প্রফেসরের কোটেশন যদি জানো ও তোমার মতো করে তুমি লিখতে পারো, হুবহু তোমার হওয়া লাগবে না। হ্যাঁ, আচ্ছা, তোমার জাতি মানে হচ্ছে আসলে এমন একটা জনসমষ্টি যাদের মধ্যে সামাজিক ঐক্য আছে, রাজনৈতিক ঐক্য আছে, অর্থনৈতিক ঐক্য আছে, নিজেদের শাসন ব্যবস্থা নিজেরাই তারা প্রণয়ন করতে চায়। জাতি ব্যাপারটার মধ্যে রাজনৈতিক একটা ব্যাপার আছে এখানের মধ্যে, কিন্তু রেসের মধ্যে রাজনৈতিক কোনো ব্যাপার কিন্তু নাই। এখন পার্থক্যটা কি? জাতি হচ্ছে একটা ব্যাপক ধারণা, অন্যদিকে নরগোষ্ঠী হচ্ছে ক্ষুদ্রতম ধারণা। জাতি গঠনে যেসব উপাদান লাগবে রেস হইলো তার অন্যতম উপাদান মাত্র, এটা একটা উপাদান জাস্ট, কিন্তু সব না।
উদাহরণস্বরূপ বলতে পারি বাঙালি বা বাংলাদেশী একটা জাতির নাম, আমাদের একটা ভূখণ্ড আছে, আমাদের সরকার আছে, আমাদের অর্থনৈতিক সিস্টেম সেম, সামাজিক সিস্টেম সেম, সুতরাং আমরা একটা জাতি। পক্ষান্তরে মঙ্গলয়েড এটা নরগোষ্ঠীর নাম। তাহলে মঙ্গলয়েড যারা, ওদের সবার দেখবে চেহারা একই রকমের, নাক থাবড়া, হ্যাঁ, তার মুখটা একটু বসা টাইপের, এরকম, এটা একটা জনগোষ্ঠীর নাম। নরগোষ্ঠীর যে সাধারণ দৈহিক বৈশিষ্ট্যগুলো, এটা জৈবিক উত্তরাধিকার সূত্রে জাতির ক্ষেত্রে কিন্তু এ ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে বাঙালি জাতির মধ্যে কিন্তু অনেক নরগোষ্ঠীর মানুষ কিন্তু আছে। জাতির মধ্যে সামাজিক ঐক্য থাকা লাগবে, রাজনৈতিক ঐক্য থাকা লাগবে, অর্থনৈতিক ঐক্য থাকা লাগবে। অপরদিকে নরগোষ্ঠীর মধ্যে শুধুমাত্র দৈহিক এবং বংশগত বৈশিষ্ট্য বিদ্যমান। এই কথাগুলো বলতে বলতে কিছু পাবলিক চেষ্টা করতেছে মুখস্থ করে ফেলতে। তুমি মুখস্থ করে কোনো লাভ হবে না, তুমি কত মুখস্থ করবা? আমি যে কথাগুলো বলছি এগুলো দিয়ে বানা নিজের মতো করে চিন্তা করো যে নরগোষ্ঠী মানে দৈহিক। দেখবা বিসিএস রিটেনের মধ্যে অনেক সময় তুমি শুধু একটা শব্দ জানো, ওই শব্দ দিয়ে তোমাকে কিন্তু তিল থেকে তাল বানায় ফেলতে হবে। তুমি তিলটা জানো, দৈহিক বৈশিষ্ট্য মিল থাকলে হবে। এখন এতে তুমি তাল বানায় ফেলো, দৈহিক বৈশিষ্ট্য সেম থাকতে হবে। যেমন মঙ্গলয়েড, ওদের সবার সিমিলার দৈহিক বৈশিষ্ট্য, এটা বংশানুক্রমিক ভাবে প্রবাহিত হয়, বানা লিখে ফেলো। এক নরগোষ্ঠী থেকে আরেক নরগোষ্ঠীকে এইভাবে পৃথক করা যায় দৈহিক বৈশিষ্ট্য দিয়ে। জাতির মধ্যে তুমি নিয়ে আসো সামাজিক ঐক্য, রাজনৈতিক ঐক্য, অর্থনৈতিক ঐক্য থাকবে, একটা নির্দিষ্ট ভূখণ্ডে বাস করবে, নিজেদের শাসন ব্যবস্থা প্রণয়ন করতে চাই। আর ম্যাকাবেরকে যদি মনে থাকে ম্যাকাবের মতো নিজের মতো করে একটা ম্যাকাবের বানাই ফেলো তুমি, তবে অ্যাডাম পন্টিং এরকম তুমি বানাও না। কারণ যারা খাতা কাটবো যথেষ্ট রকমের তোমার নলেজেবল পার্সন। আর এখানে একটা পার্থক্য বলছি আমি, হ্যাঁ, এইভাবে তুমি তোমার নিজের মতো করে বানায় কিছু একটা লিখবা। এখন টেনশন করার দরকার নেই, লিখিত পরীক্ষার জন্য হয়, লিখিত পরীক্ষার জন্য ওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন তুমি যদি এখনো যদি না বুঝো রেস মানে কি, পৃথিবীর 4টা বেসিক রেস দেখো। পৃথিবীতে 4 রকমের বেসিক মানুষ আছে। নিগ্রয়েড, আফ্রিকাতে যাদের মেইনলি বসবাস, হ্যাঁ, আমেরিকাতেও আছে, অন্য সব দেশে আছে কিছু কিছু। মঙ্গলয়েড দেখো, ওদের সবার নাক একটু তোমার একটু একটু থ্যাবড়া, মুখটা একটু গোল, হ্যাঁ। ককেশয়েড হলো ফর্সা। অস্ট্রালয়েড মানে দেখো এদের হচ্ছে এই দেখো চেহারা চৌড়া টাইপের, এখানের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে লোক, এগুলো এখনো এরকম আদি অস্ট্রেলীয়, ওদেরকে দেখা যায় এখন। এরকম 4 ধরনের বেসিক রেস। তাহলে চাইনিজ, জাপানি যেগুলো দেখো ওরা সব মঙ্গলয়েড কিন্তু। আর ধরো নাইজেরিয়া, কেমরুন, কেনিয়া, এরা সবাই মূলত নিগ্রোয়েড। আর ফর্সা যাদেরকে দেখো তোমার ব্রিটিশরা, আমেরিকানরা, এরা সবাই কিন্তু ককেশয়েড, কানাডিয়ান, এরা সবাই ককেশয়েড। এই 4টা বেসিক রেস আছে পৃথিবীতে। এটা যদি সুন্দর করে দেখতে চাও, বাংলাদেশের চট্টগ্রামে আগ্রাবাদে একটা জাদুঘর আছে, নাম হচ্ছে জাতিতাত্ত্বিক জাদুঘর। এই জাতিতাত্ত্বিক জাদুঘরে কিন্তু এই 4টা বেসিক রেসের বিভিন্ন জাতিগোষ্ঠী মানুষের জন্য ছবি তুমি সেখানে দেখতে পাবা। চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর আগ্রাবাদে অবশ্যই তোমরা ভিজিট করবা। অনেক কিছু তুমি এখান থেকে শিখতে পারবা, অনেক কিছু জানতে পারবা। শুধু বই মুখস্থ করে জানা যায় না, তুমি তোমার প্রকৃতি চারপাশ থেকে অনেক কিছু তুমি জানতে পারবা। শেষ পর্যন্ত ক্যাডার সেই হবে যে অনেক কিছু জানে, অনেক কিছু কোরিলেট করতে পারে, যে বুকিশ শুধু, সে শেষ পর্যন্ত ক্যাডার হবে না। এখন আসো, ইথনিসিটি জিনিসটা তোমরা শুনছো, ইথনিসিটি মানে জাতিসত্তা। যদি বলি ইথনিসিটি মানে আসলে কি, রেস মানে কি ছিল, ফিজিক্যাল বৈশিষ্ট্য। হ্যাঁ, এই যে বললাম কেউ ফর্সা, কেউ কালো, কারণ নাক থাবড়া, উঁচা, এটা ফিজিক্যাল। তাহলে ইথনিসিটি মানে হচ্ছে কালচারাল। তাহলে কালচারাল মানে কি, এদের মধ্যে ল্যাঙ্গুয়েজ কমন থাকবে, এদের মধ্যে কমন হেরিটেজ থাকবে, এরা সবাই হচ্ছে পান্তা ইলিশ খাবে, হ্যাঁ, এদের মধ্যে পান্তা ইলিশ সবাই খাই। আচ্ছা, এদের মধ্যে কমন, এদের মধ্যে কালচারাল বৈশিষ্ট্য থাকবে, এরা লুঙ্গি পরবে, শাড়ি পরবে, হ্যাঁ, এলে ইথনিসিটি। যেমন আমরা বলতে পারি, যেমন তুর্কির লোকজন, তুর্ক এবং উজবেক, এরা কিন্তু সিমিলার ল্যাঙ্গুয়েজ এবং ইথনিসিটি। তার মানে ইথনিসিটি মানে হচ্ছে এদের মধ্যে কি থাকবে, এদের তোমার সেম কালচার, হিস্ট্রি, রিলিজিয়ন, ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলো থাকবে। তাহলে ইথনিসিটি জিনিসটা কালচারালি রিলেটেড। এদের ল্যাঙ্গুয়েজটা সেম হবে, এদের কালচারালি একই রকম হবে, রিলিজিয়নটা সেম হবে, এদের আমরা যেটা বলি কৃষ্টি বা এদের মধ্যে যে ট্রেডিশন, এগুলো সেম হবে। রেস মানে হচ্ছে এদের চেহারাটা একই রকম হবে, স্কিনের কালার একই রকম হবে, চেহারার শেপ একই রকমের হবে এদের। রেস মানে ফিজিক্যাল, রেস মানে হচ্ছে ফিজিক্যাল ব্যাপার স্যাপার, ইথনিসিটি মানে হচ্ছে কালচারাল ব্যাপার স্যাপার। এই দুটো শব্দ জানলেই তুমি বানা বাকিটা লিখে ফেলতে পারবা, যে ইথনিসিটি কি জিনিস, রেস কি জিনিস। এটা জাতিসত্তা, হ্যাঁ। আর রেস মানে হচ্ছে নরগোষ্ঠী, এদের স্কিন কালার, ফেস, এগুলো একই এরকম, হ্যাঁ। আশা করি রেস এবং ইথনিসিটির মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো। আর যারা পার্থক্যটা বুঝতে পারো নাই, তুমি প্রচুর গুগল করবা, প্রচুর গুগল করবা, গুগলের মধ্যে লিখবা যে ডিফারেন্স বিটুইন রেস এন্ড ইথনিসিটি, গুগল করে করে ভালো করে পড়বা। তোমার বেস্ট টিচার, ওর নাম হচ্ছে গুগল। গুগলকে বিভিন্ন কোশ্চেন আস্ক করবা এবং এই রেকর্ডটা আরেকবার দেখবা।